মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। চলুন, ও ঘরে কফি দিয়েছে। আপনি তো আমার বাড়ি এখনো সবটা দেখেননি, আসুন দেখাই। বেশ তো, চলুন। দাঁড়ান, ঘরের আলোগুলো জ্বালি। রত্না তোমার চেয়ে অনেক ফর্সা, আর অমন মুখ চোখ কটা মেয়ের হয়। কি রে সমু, বিয়ে করবি রত্নাকে? তবে আমাকে একটু সময় দাও। বেশ, সময় নিয়েই জানা তুই। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণি মাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। আজ শুনছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত রোম্যান্টিক তথা সামাজিক উপন্যাস ছায়াপথিক। গল্পটা নেওয়া হয়েছে আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত শরদিন্দু ওমনিবাস অষ্টম খণ্ড থেকে। গল্পটির প্রথম প্রকাশ ১৩৫৬ বঙ্গাব্দ অর্থাৎ ইংরাজির ১৯৪৯ সালে। আজ শুনছেন দ্বিতীয় পর্ব। আউটডোর শুটিং শেষে সন্ধেবেলা সোমনাথ বাড়ি ফিরল। তার মাথার ভেতরটা তখনও কেমন ঝিমঝিম করছে। কিছুতেই চন্দনা দেবীর আজকের ব্যবহার এবং সামগ্রিক ঘটনাবলী তার মাথা থেকে বেরোচ্ছে না। এসব এমন কথা যে দিদির কাছে বলা যাবে না, অথচ অভিজ্ঞ কারোর পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। নিজের বুদ্ধিতে সব দিক রক্ষা করে এই বেড়াজাল কেটে বেরোনো সম্ভব নয়। চন্দনা দেবী পুরনো শিকারী, এত অল্পে নিজের শিকার ছেড়ে দেবেন না। বাড়ি ফিরে সোমনাথ দেখল জামাইবাবু একা বারান্দায় বসে চা জলখাবার খাচ্ছিলেন। সোমনাথকে দেখে তিনি বললেন, কি ভায়া, আজকের মতো কাজ শেষ হলো? হ্যাঁ জামাইবাবু, তা আপনি একা বসে জলযোগ করছেন? দিদি কোথায়? তিনি গাড়ি করে গেছেন মার্কেটিং করতে। ও বাবা, তাই বাড়ি এমন চুপচাপ? হ্যাঁ, তার বলতে। আচ্ছা ভায়া, তুমি হাত মুখ ধুয়ে এসো। তোমার জল খাবার এখানেই দিয়ে যেতে বলেছি বেয়ারাকে। আচ্ছা বেশ। সোমনাথ তখনই মনে মনে ঠিক করে নিল, যত লজ্জাই করুক জামাইবাবুকে পুরো ব্যাপারটা খুলে বলবে এবং তার পরামর্শ চাইবে। দিদি বাড়ি নেই, এসব আলোচনা করার এটাই সবচেয়ে ভালো সময়। সোমনাথ ফ্রেশ হয়ে বারান্দায় এসে দেখল বেয়ারা ততক্ষণে তার চা জল খাবার টেবিলে রেখে গেছে। কিছুক্ষণ চুপচাপ খেতে লাগলো দুজনে। সোমনাথ কথাটা কিভাবে শুরু করবে সেটা মনে মনে গুছিয়ে নিচ্ছিল। এমন সময় জামাইবাবু বললেন, কলকাতা থেকে আমার বড়দা চিঠি লিখেছেন, কাল রত্না আসছে। রত্না মানে আপনার ছোট বোন? হ্যাঁ, ওর আইএ পরীক্ষা শেষ হয়েছে, তাই আমার কাছে কদিনের জন্য বেড়াতে আসছে। সোমনাথের জামাইবাবু রত্নার মেজদা। রত্না তার দুই দাদা আর দুই বৌদির চেয়ে বয়সে অনেক ছোট, তাই সবার খুব আদরের। সোমনাথ তাকে ছোটবেলা থেকেই দেখেছে, কিন্তু তার সাথে পরিচয় অতি সামান্য। আসলে রত্না যা গম্ভীর প্রকৃতির মেয়ে, তার কাছাকাছি যাওয়া সোমনাথের সাধ্য নয়। তবে দিদির এই কম কথা বলা স্বাধীনচেতা ননদটিকে মনে মনে সে খুবই পছন্দ করে। কথায় কথায় সে জিজ্ঞাসা করল, তা রত্না কার সঙ্গে আসছে? কার সঙ্গে আবার, একলাই আসছে। ওর শরীরে ভয় ডর বলে কিছু আছে নাকি? তাছাড়া কলকাতা থেকে বোম্বাই আসার মধ্যে ঝামেলাও তো কিছু নেই। দাদা হাওড়ায় গাড়িতে তুলে দিয়েছেন, কাল দুপুরে আমি ভিটিতে নামিয়ে নেব। ও আচ্ছা, তাহলে তো ঠিকই আছে। এমনই সাধারণ আরও দু চার কথার পর সোমনাথ গলাটা একটু পরিষ্কার করে নিয়ে বলল, জামাইবাবু, আপনার সঙ্গে আমার একটা পরামর্শ করার আছে। হ্যাঁ, বলো বলো। না মানে আসলে শুরু করব কি করে? যা বলবে নির্দ্বিধায় বলো না, অত ভেবো না, বলো কি বলবে। জামাইবাবুর কাছ থেকে ভরসা পেলেও ব্যাপারটা খুলে বলা সোমনাথের পক্ষে অতটাও সহজ হল না। সে লজ্জা বিব্রত মুখে কতকটা অসংলগ্নভাবে
চন্দনা দেবীর ঘটনাগুলো বলল। সব শুনে জামাইবাবু গম্ভীর হয়ে গেলেন। মনে মনে কিছুক্ষণ তোলপাড় করে শেষে বললেন, গোড়া থেকে আমার এই ভয়টা ছিল। অবশ্য তুমি যদি শক্ত থাকতে পারো তাহলে কোনো ভয় নেই, কিন্তু মুশকিল হলো বসের স্ত্রীকে তো আর অপমান করা যায় না, কি তাই তো? ঠিক ধরেছেন আপনি। চন্দনা দেবীকে আমি কিছুই বলতে পারবো না, কারণ মিস্টার পিলে এখানে জড়িয়ে আছেন। সমস্যার ব্যাপার। তবে যাই হোক, যথাসম্ভব সাবধানে চলবে, যাতে সাপও না মরে আর লাঠিও না ভাঙে। পথ নির্দেশ হিসেবে জামাইবাবুর এ পরামর্শ খুব একটা মূল্যবান না হলেও তার সহানুভূতি পেয়ে সোমনাথের মনের অস্বস্তি অনেকটা কমে গেল। পরদিন সকালে জামাইবাবু আর সোমনাথ বসেছে ব্রেকফাস্ট টেবিলে। এমন সময় দিদি হঠাৎ বলে উঠলেন, এবার সমুর বিয়ে দেওয়া দরকার। সরি। আস্তে আস্তে খা। সাবধান, নে জলটা ধর। আসলে দিদির কথাটা কানে যেতেই সোমনাথ বিষম খেয়েছে। সে স্পষ্ট বুঝতে পারল রাতে জামাইবাবু দিদিকে সবটা বলেছে, কিন্তু বিয়ে করলেই তো আর সব সমস্যার সমাধান হবে না। এখন যে শিরে সংক্রান্তি উপস্থিত, সোমনাথ চুপ করে রইল। এদিকে কোনো সাড়া শব্দ না করে সোমনাথ টোস্ট চিবোচ্ছে দেখে দিদি আবার বললেন, তোর যদি মনে মনে কোনো মেয়েকে পছন্দ করা থাকে তো বল, সম্বন্ধ করি। আরে না না, আমার কোনো মেয়েটে পছন্দ করা নেই। বাবা, এত বছরে কাউকে মনে ধরেনি? না। এরপর বেশ কিছুক্ষণ সব চুপচাপ। দিদি ও জামাইবাবু শুধু একবার নিজেদের মধ্যে চোখাচোখি করলেন। তারপর দিদি বললেন, হ্যাঁ রে সমু, রত্নাকে তোর কেমন লাগে? একেবারে নিঃসংশয় প্রশ্ন, এবং এর পেছনে যে একটা প্রস্তাব আছে তা সোমনাথ বুঝতে পেরে আর চোখে একবার জামাইবাবুর দিকে তাকালো। তার মুখ দেখে বুঝতে পারল দিদি তার অনুমোদন পেয়েই এই প্রশ্ন করেছেন। সে নীরবে একখানা হাফ বয়েল ডিম উদরস্থ করে সতর্কভাবে বলল, রত্না খুব ভালো মেয়ে, বুদ্ধিমতী মেয়ে। জামাইবাবু বুঝতে পারলেন এমন নিরপেক্ষ একখানা জবাব দিয়ে সোমনাথ আসল কথাটা এড়াবার চেষ্টা করছে। তাই তিনি হেসে বললেন, আচ্ছা, রত্নাকে কি সোমনাথের পছন্দ হবে? ওর পেছনে তো এখন সব ডানা কাটা পরীরা ঘুরে বেড়াচ্ছে, সেখানে আমাদের রত্না তো কালো। মোটেই না, কালো হতে যাবে কেন? রত্না উজ্জ্বল শ্যামবর্ণ। সত্যি তোমরা মেয়েরা বড় অদ্ভুত। যাদের ভালোবাসো তাদের কখনোই তোমাদের কালো বলে মনে হয় না। রত্না যদি উজ্জ্বল শ্যামবর্ণ হয়, তবে আমিও উজ্জ্বল শ্যামবর্ণ। বাজে কথা বলো না তো। রত্না তোমার চেয়ে অনেক ফর্সা, আর অমন মুখ চোখ কটা মেয়ের হয়। কি রে সমু, বিয়ে করবি রত্নাকে? সোমনাথ কোনোদিনই রত্নাকে নিজের স্ত্রী রূপে কল্পনা করেনি, কিন্তু দিদির কথায় এ কল্পনা মনে আসতেই তার মন আনন্দে নেচে উঠল। কারণ রত্না সুন্দরী নয় ঠিকই, তবে স্ত্রী রূপে সে পরম কমনীয়া। সোমনাথ মনে মনে রত্নাকে চন্দনা দেবীর পাশে দাঁড় করালো, এবং চন্দনা দেবীর চেয়ে তাকে কোনো অংশেই কম বলে মনে হলো না তার। দিদি আবার প্রশ্ন করলেন, কি বলিস সমু, রাজি আছিস? বিয়েতে অমত থাকবার মতো কোনো কারণ সোমনাথের ছিল না। সে এখন 500 টাকা মাইনে পাচ্ছে, অতএব আর্থিক দৈন্যতাও নেই। তাই সে লাজুক হেসে বলল, আমি রাজি হলেই চলবে? না, রত্নারও মত নিতে হবে। তোর মতটা নিয়ে রাখলুম, আর আমার বিশ্বাস রত্না অমত করবে না। এই বলে দিদি নিজের ভাইয়ের সুন্দর মুখটার দিকে তাকিয়ে হাসলেন। এই সময় জামাইবাবু পাশ থেকে দীর্ঘশ্বাস ফেলে খানিক অন্যমনস্কভাবে বললেন, হ্যাঁ, আমাদের সময় এত মন জানাজানি ছিল না, থাকলে কি ভালোই না হতো। হ্যাঁ, হতোই তো ভালো। আচ্ছা দিদি, আমি এবার বেরোবো। জামাইবাবু, আসছি। হ্যাঁ, সাবধানে যেও,
আর আমার কথাগুলো কিন্তু মাথায় রেখো। ব্রেকফাস্ট শেষ করে সোমনাথ স্টুডিওতে চলে এলো। আজও আবার আউটডোর শুটিং আছে। ডুয়েট গানটা কালকে শেষ হয়নি, তবে ভাগ্যক্রমে আজ আর কোনো ঝামেলা হলো না। জীবরাজ নাগর আজ গাড়িতে তাঁদের সঙ্গী হলেন। শুটিং স্পটে পৌঁছনোর পর সারা দিন আকাশ নির্মেঘ রইল, ফলে বনের মধ্যে যাবার কোনো অজুহাত আর তৈরি হলো না। পুরো দিন ধরে সবেগে শুটিং চলল। রোল, ক্যামেরা, অ্যাকশন। ব্যাক আপ। এই শোনো, কাল সময় মতো চলে এসো, হ্যাঁ? আর সেটেই আসবে। সন্ধেবেলা বাড়ি ফিরে সোমনাথ দেখল রত্না এসেছে। বারান্দায় বসে দিদি জামাইবাবুর সাথে গল্প করছে সে। প্রায় বছরখানেক পর সোমনাথ রত্নাকে দেখল। 19 বছর বয়সে সে আগের মতোই ছোটখাটো আছে, কিন্তু চেহারাখানা বেশ গোলগাল হয়েছে। ভরাট মুখখানাতে সদ্য যুবতীর লালিত্য দেখা দিয়েছে, তবে সোজা ভ্রু দুটোর নিচে থাকা চোখ দুটো আগের মতোই ধীর স্থির এবং শান্ত। আর দিদির কথাই ঠিক, রত্না কালো নয়, উজ্জ্বল শ্যামবর্ণ। সোমনাথকে দেখতে পেয়ে রত্না উঠে গিয়ে তাকে প্রণাম করল। সোমনাথ একটু অপ্রস্তুতভাবে বলল, আরে থাক থাক, কেমন আছো? তুমি যে বোম্বে চলে এসেছো সে খবর আমরা বৌদির চিঠিতে পেলাম। সোমনাথ রত্নার কথার খোঁচাটা ধরতে পারল ঠিকই। রত্নারা কলকাতায় থাকে, তবুও কলকাতা ছেড়ে এখানে আসবার সময় সোমনাথ তাদের সাথে দেখা করে আসেনি। তাই সোমনাথ কিছুটা সাফাই দেবার ভঙ্গিতে বলল, আসলে হঠাৎ চলে আসতে হলো তো। আচ্ছা সমু, তুই এই 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 চেয়ারটায় বসতো। রত্না, সমুর চা জল খাবার এখানেই আনতে বল। আমি নিয়ে আসছি। ভাবগতিক দেখে সোমনাথ বুঝল বিয়ের প্রস্তাব রত্নার কাছে এখনো রাখা হয়নি। সোমনাথ বৌদির ভাই, এই সম্পর্কেই রত্না তাকে আদর যত্ন করছে। কিছুক্ষণ এ কথা ও কথার পর রত্না সোমনাথকে জিজ্ঞাসা করল, নতুন কাজ কেমন লাগছে? মন বসছে তো? রত্না কি আমাকে ব্যঙ্গ করলো? ওই লাগছে একরকম। এই কাজে আসল আকর্ষণ তো টাকা। যাই হোক, আইএ পাশ করে তুমি বিয়ে পড়বে তো? আগে পাস তো করি। পাশ তুমি করবেই, তারপর তারপর বিয়ে, তারপর ঘর সংসার। নে, তোকে আর ন্যাকামি করতে হবে না, ওর লেখাপড়ার পালা শেষ হয়েছে। রত্নার শান্ত চোখ দুটোতে প্রশ্ন জেগে উঠল, কিন্তু কেউই এ নিয়ে কোনো কথা বলল না। পরদিন সকালে বাড়ির পুরুষেরা কাজে বেরিয়ে গেলে দিদি রত্নার কাছে কথাটা পারলেন। রত্না, আইএ পরীক্ষা তো শেষ হলো। তোর দাদা বলছিলেন এবারে তোর বিয়ের জন্য দেখাশোনা শুরু করতে হবে। আমি তোর দাদাকে বলেছিলাম যে পাত্র হিসেবে আমার ভাই সমুই তো আছে হাতের মধ্যে। সে দেখতে শুনতে মন্দ নয়, তার উপর এখন রোজগারপাতিও ভালোই করছে। সবচেয়ে বড় ব্যাপার, তাকে আমরা সবাই খুব ভালো করে চিনি। তোর মেজদার এতে আপত্তি নেই। কিরে, শুনছিস? বাবা, মুখটা এমন গম্ভীর হয়ে গেল কেন তোর? কিরে, কি হলো? বল কিছু একটা। আমায় একটু ভাববার সময় দেবে? এতে এত ভাববার কি আছে? হ্যাঁ রে, সমুকে কি তোর পছন্দ নয়? আচ্ছা বৌদি, এটা কি তুমি চাও? মেজদাও চান? আমাদের চাওয়া না চাওয়ার কথা নয় রত্না, এখানে তোর চাওয়াটাই আসল। তবে আমাকে একটু সময় দাও। বেশ, সময় নিয়েই জানা তুই। কথা এইখানে মুলতুবি রইল। দিদি নিরাশ হলেও আর চাপাচাপি করতে পারলেন না। তারপর 1 সপ্তাহ কেটে গেছে। সোমনাথের ভাগ্য নিয়ে দুই নারীর মধ্যে অলক্ষ্যে যে দড়ি টানাটানি চলছে, তার খবর একমাত্র অন্তর্যামী ছাড়া আর কেউই জানল না। পাণ্ডুরং চন্দনা দেবীকে গভীর জলের মাছ বলেছিল বটে, কিন্তু রত্নার তুলনায় চন্দনা দেবী চুনোপুটি।
স্টুডিওতে নতুন সেট তৈরি হচ্ছে বলে শুটিং কয়েকদিন বন্ধ আছে। এমন একটা অলস দিনে সোমনাথ তার জন্য বরাদ্দ ঘরের সোফায় শুয়ে ঝিমোচ্ছিল। হঠাৎ দরজায় মৃদু টোকা পড়ল। কে? আসতে পারি? আরে আপনি আসুন আসুন। আপনাকে বিরক্ত করলাম না তো? আসলে 1 মিনিটের জন্য একটা ছোট্ট দরকার। না না, বিরক্তর কি আছে, বসুন না। ধন্যবাদ। কাল আমার জন্মদিন। বাড়িতে সামান্য ডিনারের ব্যবস্থা করেছি। আপনি আসতে পারবেন কি? সোমনাথ মনে মনে ভাবল, রাত্রে বাড়িতে নিমন্ত্রণ, নতুন ফাঁদ নয় তো? কিন্তু জন্মদিনের নিমন্ত্রণে নিশ্চয়ই অন্যান্য অতিথিরাও আসবেন, আর পিলে সাহেব তো অবশ্যই থাকবেন। তাহলে ভয়ের কোনো কারণ নেই। মুখে ভদ্রতা দেখিয়ে সে বলল, যাব বই কি, নিশ্চয়ই যাব। ধন্যবাদ। আমার বাড়ি কোথায় জানেন না বোধহয়? না, সেটা ঠিক। আমি শহরের বাইরে বান্দ্রায় থাকি, একেবারে সমুদ্রের ধারে। ও আচ্ছা, ঠিকানাটা দিয়ে গেলে। না না, আপনাকে বাড়ি খুঁজে বের করতে হবে না। কাল রাত্রি 8টার সময় আমি বান্দ্রা স্টেশনে মোটর পাঠিয়ে দেব। আচ্ছা, ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। আমি আসি তবে আজ। কাল আসবেন কিন্তু, আমি অপেক্ষায় থাকব। বাড়ি ফেরবার পথে সোমনাথের মনটা খুঁত খুঁত করতে লাগলো। নিমন্ত্রণটা না নিলেই বোধহয় ভালো হতো। সাবধানের মার নেই। তাছাড়া রত্না নিমন্ত্রণের ব্যাপারটা জানতে পারবেই। সে কি মনে করবে কে জানে। বাড়ি ফিরে সোমনাথ সুযোগ বুঝে জামাইবাবুকে ধরল। আপনার সাথে বিশেষ কথা আছে। চলো বারান্দায় গিয়ে বসি, শুনি আবার নতুন কি বাঁধলো। চলো। আগামীকাল চন্দনা দেবীর জন্মদিন। তিনি ডিনারে আমাকে তার বাড়িতে যেতে বলেছেন। এও বলেছেন যে বান্দ্রা স্টেশনে গাড়ি পাঠিয়ে দেবেন আমাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু জামাইবাবু, আমার মনটা কেমন খুঁতখুত করছে। কি আপদ, তুমি নেমন্তন্ন কাটিয়ে দিলে না কেন? আসলে মুখের ওপর কিভাবে না বলবো সেটা ঠিক বুঝতে পারিনি। আচ্ছা জামাইবাবু, এখন যদি কোনো ছুতো করে। না 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 না, এখন সেটা একদমই ভালো দেখায় না। নেমন্তন্ন যখন নিয়েছো তখন তো যেতেই হবে। আর ভালো কথা, কিছু একটা উপহার নিয়ে যেও। ভালো কথা মনে করিয়েছেন। উপহারের কথা তো আমি ভুলেই গেছিলাম। আচ্ছা, তাহলে যাওয়াই স্থির হচ্ছে? হ্যাঁ, তবে অন্য অতিথিদের সঙ্গে ফিরে এসো, দেরি করো না কিন্তু। আর যদি কোনো বিপদ হয় আমি তোমাকে রক্ষা করব, চিন্তা করো না। যাও। জামাইবাবু কি করে তাকে বিপদ থেকে রক্ষা করবেন তা ভেঙে কিছু বললেন না। কিন্তু তার উপর সোমনাথের অগাধ বিশ্বাস ছিল, তাই সে আশ্বস্ত হল। পরদিন শনিবার, স্টুডিওতে ছুটি। সকালের দিকে অন্য কাজ না থাকায় সোমনাথ বাজারে গিয়ে একটা রূপোর ফুলদানি কিনে আনল চন্দনা দেবীকে উপহার দেবার জন্য। বাকি দিনটা সে বাড়িতেই রইল। রত্না এখানে আসার পর থেকে সারাদিন বাড়িতে থাকা তার এই প্রথম। দিনের মধ্যে অনেকবার রত্নার সাথে তার নানা ছুতোয় দেখা সাক্ষাৎ হলেও কথা হলো না। সে যেন নিজেকে নিজের মধ্যে একদম গুটিয়ে নিয়েছে। সোমনাথ বুঝল রত্না বিয়ের প্রস্তাব শুনেছে, কিন্তু তাতে তার মনে কিরূপ প্রতিক্রিয়া হয়েছে তা সে অনুমান করতে পারল না। দিদিও এ ব্যাপারে তাকে আর কিছু জানাননি। সন্ধ্যের দিকে সোমনাথ যখন সাজগোজ করে ফুলদানিটা পকেটে ভরে বের হচ্ছে, তখন রত্না একবার সপ্রশ্ন চোখে তার দিকে তাকালো। সোমনাথ কোথায় যাচ্ছে তা সে জানে না। তার চোখের দিকে চোখ পড়াতে সোমনাথ একটু কুণ্ঠিত হয়ে বলল, আচ্ছা দিদি, আমি তাহলে বেরোই। কখন ফিরবো তা? তুই ফিরে না আসা পর্যন্ত আমরা জেগে থাকবো। আচ্ছা, আসি। সোমনাথ চলে গেলে রত্না তার প্রশ্ন ভরা চোখ দুটি দিদির দিকে ফেরালো। দিদির পেটের মধ্যে অনেক কথা গজগজ করে চলেছে। সেসব আর চেপে রাখতে না পেরে অগত্যা তিনি বলে উঠলেন, আয় রত্না, আমার ঘরে চল, তোর চুল বেঁধে দিই। সংস্কার এমন একটা জিনিস
যা অতি উগ্র জীবকেও পোষ মানাতে পারে। যদিও বর্তমানে বিজ্ঞান যত উন্নত হচ্ছে, মানুষ তত সংস্কারের প্রতি শ্রদ্ধা হারাচ্ছে, তবুও এই সংস্কারের জোর না থাকলে সোমনাথ কিছুতেই আজকের দুর্নিবার প্রলোভন কাটিয়ে উঠতে পারত না। ঘটনাটা এই রূপ। রাত 8:30টার সময় সোমনাথ চন্দনা দেবীর বাড়িতে গিয়ে পৌঁছালো। বাগান ঘেরা চমৎকার একটা ছোট্ট বাড়ি। সমুদ্রের বাতাস এবং ঢেউয়ের শব্দ সারাক্ষণ তাকে মাতিয়ে রেখেছে। চন্দনা দেবী খুব সমাদর করে সোমনাথকে ড্রয়িং রুমে নিয়ে গিয়ে বসালেন। আসুন সোমনাথ, আসুন। আশা করি পথে কোনো অসুবিধে হয়নি। না না, বিন্দু মাত্র অসুবিধে হয়নি। আর বান্দ্রা স্টেশনে তো গাড়ি পাঠিয়েই দিয়েছিলেন, আমাকে গাড়ি খোঁজার কষ্টটুকুও করতে হয়নি। বাড়িতে ঢুকে সোমনাথ দেখল সেখানে আর অন্য কোনো অতিথি নেই। সোমনাথের মনে অস্বস্তির উদয় হল, কিন্তু সে নিজেকে এই বলে শান্ত করল যে সে নিশ্চয়ই নির্ধারিত সময়ের আগে চলে এসেছে, তাই অন্য অতিথিরা এখনো এসে পৌঁছননি। আর চন্দনা দেবীর বেশভূষা অত্যন্ত স্বল্প, কোনো আড়ম্বর নেই তাতে। সাবানের ফেনার মতো অর্ধ স্বচ্ছ লেসের শাড়ি গায়ে জড়িয়েছেন, সঙ্গে ব্লাউজ নামমাত্র। গয়নার মধ্যে কানে দুটো হীরের দুল আর গলায় মুক্তোর মালা। নিটোল বাহু দুটো সম্পূর্ণ উন্মুক্ত, পায়ে মখমলের স্লিপার। সোমনাথের মনে হলো কোনো জ্যোৎস্না রাতে তাজমহলের ওপর যদি হালকা কুয়াশার আবরণ নেমে আসে, তাহলে বুঝি এমনই দেখতে লাগে। সোমনাথ মনে মনে ভাবল, তাজমহলেরও তো বয়স অনেক, কিন্তু তাতে সৌন্দর্য তো একটুও কমেনি। তাহলে চন্দনা দেবীর বয়স যদি সত্যি 35 হয়েও থাকে, তাতে ক্ষতি কি আছে? যৌবনের সঙ্গে বয়সের কি সম্পর্ক? এই সব ভাবতে ভাবতে সোমনাথ সলজ্জভাবে ফুলদানিটা পকেট থেকে বের করল। বলল, আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি চন্দনা দেবী। আজকের এই দিনটি বারবার আপনার জীবনে ফিরে আসুক। কি বলে যে ধন্যবাদ জানাবো। আপনার এই উপহারকে আশ্রয় করে আজকে রাতের স্মৃতি চিরদিন আমার মনে ফুলের মতো ফুটে থাকবে। চন্দনা দেবী এমন কাব্য করে কথাগুলো বললেন যে তার উত্তরে সোমনাথ কি বলবে তাই ভাবছিল। এমন সময় এক উর্দি পরা চাকর ট্রের উপর দুটো পানীয়র গ্লাস নিয়ে ঘরে ঢুকল। চাকরটির মুখ ভাবলেশহীন। সোমনাথ জানতে পারল সে বোবা, কালা। চন্দনা দেবী জীবনে যত সৎ কাজ করেছেন তার মধ্যে অন্যতম বোধহয় এই চাকরটিকে কাজে নেওয়া। এই নির্বাক মানুষটা তার একান্ত অনুগত। বাড়ির ভেতরের যাবতীয় কাজ সে একাই করে, এবং সবচেয়ে বড় ব্যাপার হলো ঘরের কথা বাইরে বেরোতে দেয় না। চন্দনা দেবী চাকরটিকে ইঙ্গিত করাতে সে গ্লাস দুটো নামিয়ে রেখে ঘর থেকে বেরিয়ে গেল। ওটা কি? ককটেল। এই নিন, ধরুন। সর্বনাশ! আমি তো মদ খাই না। এটাকে ঠিক মদ বলা চলে না, এতে একটু খিদে বাড়ে মাত্র, নেশা হয় না। দেখুন না, আমিও খাবো। না, মানে নেশা হয় না বলছেন? হুম। আচ্ছা, দিন তবে। অগত্যা সোমনাথকে একটা গ্লাস হাতে নিতে হলো। চন্দনা দেবী নিজের গ্লাসটা তার গ্লাসে একবার ঠেকিয়ে তার চোখে চোখ রেখে তাতে চুমুক দিলেন। সোমনাথও তখন নিজের গ্লাসে চুমুক দিল। দেখল ঠান্ডা পানীয়টা উপাদেয় বটে, কিন্তু ঝাঁজ আছে। ভয়ে ভয়ে সে বাকিটুকু শেষ করে গ্লাসটা টেবিলে নামিয়ে রেখে বলল, আপনার অন্য অতিথিরা কই? এখনো এলেন না তো কেউ? অন্য অতিথি নেই তো, আজ আপনিই একমাত্র অতিথি। হ্যাঁ? আর মিস্টার পিলে? মিস্টার পিলে বাড়িতেই আছেন, দেখবেন তাকে। এদিকে আসুন। চন্দনা দেবী সোমনাথের সম্মতির অপেক্ষা না করে উঠে পড়লেন। তারপর সোমনাথকে বাড়ির এক কোণায় একটা ঘরে নিয়ে গেলেন। সে ঘরে একটা হালকা আলো জ্বলছে। টেবিলের উপর হুইস্কির একটা বোতল আর একটা গ্লাস রাখা।
আর একটা সোফার উপর পিলে সাহেব কাটা গাছের গুঁড়ির মতো হাত পা ছড়িয়ে পড়ে আছেন। সোমনাথ অনুভব করল ঘরের বদ্ধ বাতাস মদের গন্ধে বিষাক্ত হয়ে উঠেছে। চন্দনা দেবী সামনে গিয়ে স্বামীর গায়ে কয়েকবার ধাক্কা দিলেন, কিন্তু পিলে সাহেবের কোনো সাড়া পাওয়া গেল না। সোমনাথ দেখল চন্দনা দেবীর মুখ চরম বিতৃষ্ণায় বিকৃত হয়ে গেছে। তিনি সোমনাথের দিকে ফিরে বললেন, এ নতুন কিছু নয়, রোজকার ব্যাপার। আপনার বোধহয় দম বন্ধ হয়ে আসছে। চলুন, এ নরক থেকে বাইরে যাই। হ্যাঁ হ্যাঁ, তাই চলুন। সোমনাথ আবার ড্রয়িং রুমে এসে বসল। ককটেলের গুণে তার মাথা একটু ঝিমঝিম করতে শুরু করেছিল, কিন্তু পিলে সাহেবের অবস্থা দেখে তার সে নেশা ছুটে গেছে। সে ভাবতে লাগলো, এমন একজন প্রতিভাবান মানুষ কিভাবে নিজেকে এমন পশুতে পরিণত করতে পারেন? আহা, চন্দনা দেবীর জন্য আমার এখন খারাপ লাগছে। যার স্বামী এমন অমানুষ, সে যদি পতিব্রতা না হয় তাহলে সে দোষ কার? চন্দনা দেবী সোমনাথের পাশেই বসেছিলেন, তার মুখে করুণ হাসি। তিনি সোমনাথের একটা হাত নিজের হাতে তুলে নিয়ে করুণ স্বরে বললেন, আমার দাম্পত্য জীবন কেমন মধুর দেখলেন তো? চন্দনা দেবী, আমি আমি কি বলে আপনাকে সান্ত্বনা দেব ভেবে পাচ্ছি না। আপনি আমিও যে একটা মানুষ, আমারও যে একটা রক্তমাংসের শরীর আছে। এইটুকু যদি আপনি মনে রাখেন, তাহলেই আমি ধন্য হব সোমনাথ বাবু। আমি বুঝেছি। চন্দনার মুখের ভাব দেখে সোমনাথ সসংকোচে তার হাত ছাড়িয়ে দিল। সমবেদনা ও সহানুভূতি জানাতে সে প্রস্তুত ছিল, কিন্তু এই মুহূর্তে যে উগ্র দাবি চন্দনার মুখে ফুটে উঠেছে তা সে পূরণ করবে কিভাবে? তার সমস্ত অন্তর ছি ছি করে উঠল। একজন মেয়ে মানুষের মুখে এমন অভিব্যক্তি সে আগে কখনো দেখেনি। চন্দনা দেবী আরও কিছু বলতে যাচ্ছিলেন, এমন সময় দূরের একটা ঘরে ঢং ঢং করে ঘণ্টা বেজে উঠল। সে শব্দ শোনা মাত্র তার মুখের ভাব নিমেষে বদলে গেল। ঘড়ির দিকে চট করে একবার তাকিয়ে নিয়ে ঠোঁটের কোণে এক টুকরো হাসি টেনে এনে বললেন, চলুন, ডিনারের সময় হয়েছে। বেশ, চলুন। খাবার ঘরের টেবিলের উপর ডিনার সাজানো ছিল। সেই বোবাকালা চাকর পরিবেশন করতে লাগলো। খাবারের এলাহি আয়োজন, একের পর এক পদ আসছে। ডিনার শেষ হতে প্রায় 1 ঘন্টা লাগলো। খাওয়া শেষে চন্দনা টেবিল থেকে উঠে চাকরকে ইঙ্গিত করলেন। সে ঘাড় নেড়ে চলে গেল। চন্দনা সোমনাথকে বললেন, চলুন, ও ঘরে কফি দিয়েছে। আপনি তো আমার বাড়ি এখনো সবটা দেখেননি। আসুন দেখাই। বেশ তো, চলুন। দাঁড়ান, ঘরের আলোগুলো জ্বালি। বাড়ির প্রতিটা ঘর চন্দনা দেবী আলো জ্বালিয়ে দেখতে লাগলেন। বাহ, আপনার রুচি ও সৌন্দর্য বোধের তারিফ না করে পারছি না। বিশেষ করে আপনার লাইব্রেরিটা আমার ভারী পছন্দ হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে সোমনাথ বাবু। আমার ঘর সাজানো আপনার পছন্দ হয়েছে জেনে আমি বড় খুশি হলাম। সোমনাথ তখন মনে মনে ভাবছে, কবে তার এত টাকা হবে যে নিজের বাড়িটা এমনিভাবে সাজাতে পারবে। সবশেষে চন্দনা একটা ঘরের আলো জ্বেলে বললেন, এটি আমার শোবার ঘর। সোমনাথ দেখল সবুজ আলোয় ঘরটা স্বপ্নালু হয়ে আছে। খাটের উপরের পরিষ্কার সাদা বিছানা যেন সংশয়ে ক্লান্ত মানুষকে নিজের নরম কোল পেতে আহ্বান জানাচ্ছে। সোমনাথ মুগ্ধ হয়ে দেখতে লাগল। তার চোখে যেন ঘোর লেগে গেছে। হঠাৎ সোমনাথ অনুভব করল তার হাতের উপর হাত রেখে চন্দনা একেবারে তার কাছে এসে দাঁড়িয়েছেন। সোমনাথ মোহাক্রান্তের মতো নিশ্চল রইল, কিন্তু বুঝতে পারল আর তার পক্ষে 2 দিক রক্ষা করে চলা সম্ভব নয়। হয় চন্দনাকে অপমান করে প্রত্যাখ্যান করতে হবে, আর নয়তো। সোমনাথ, কি হলো? মিস্টার পিলে ও ঘরে অজ্ঞান হয়ে পড়ে আছেন। আমি ভুলতে পারছি না। এই কথার সূত্র কোথায় গিয়ে শেষ হতো বলা যায় না,
কিন্তু কাছের কোনো একটা ঘরে ঠিক তখনই ক্রিং ক্রিং করে ঘণ্টি বেজে ওঠায় তাতে বাধা পড়ল, আর সেই আওয়াজে সোমনাথ চমকে সজাগ হয়ে উঠল। কিসের ঘন্টি বাজছে? টেলিফোন। ও, বেজে যাচ্ছে যে। ধুর, ভালো লাগে না। এমন সময় কে ফোন করলো? হ্যালো? ফোনের অপর প্রান্ত থেকে কি কথা এলো সোমনাথ শুনতে পেল না, কিন্তু চন্দনা এক মনে কিছুক্ষণ শুনে তারপর অবাক চোখে তার দিকে তাকালেন। আপনাকে কে ডাকছে? নিন, ধরুন। আমাকে? হ্যালো? কি হে, খবর কি? কেমন আছো? ফোনের ওপার থেকে জামাইবাবুর গলার আওয়াজ পেয়ে সোমনাথ যেন হাঁপ ছেড়ে বাঁচল। সে আর চোখে একবার চন্দনা দেবীর দিকে তাকিয়ে তারপর বাংলায় বলল, ভালো নয়। তাহলে শিগগির বাড়ি চলে এসো, আমার ভয়ানক অসুখ করেছে। বাড়িতে ডাক্তার ডাকবার মতো কেউ নেই। আর দেরি করো না, বুঝলে? চলে এসো তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝেছি, আমি এখনই আসছি। সোমনাথ বুঝল, তাই টেলিফোন রেখে দিয়ে খুব বিপন্ন মুখ করে চন্দনা দেবীর দিকে ফিরে বলল, আমাকে এখনই যেতে হবে। আমার আত্মীয়, যার বাড়িতে আমি থাকি, তার হঠাৎ অসুখ করেছে। ঘন ঘন অজ্ঞান হয়ে যাচ্ছেন। মুক্তির আশায় সোমনাথ নিজের কল্পনার জাল যত দূর সম্ভব ছড়িয়ে দিল। চন্দনার মুখখানা একেবারে সাদা হয়ে গেল। তিনি আবার ঠোঁট কামড়ে বললেন, কফি খেয়ে যাবেন না? মাফ করবেন, আর একটা মিনিটও দেরি করা চলবে না। আমি না গেলে যে ডাক্তার পর্যন্ত ডাকা হবে না। আপনি অনুমতি দিন। বেশ, অনুমতি দিলাম। ট্রেনে বাড়ি ফিরতে ফিরতে সোমনাথের মন আবার অশান্ত হয়ে উঠল। সে আজকের মতো মুক্তি পেল বটে, কিন্তু সমস্যা আরও জটিল হয়ে উঠল। তার চোখে বারবার সেই বাড়িটা ভেসে উঠতে লাগল। অনবদ্য সৌন্দর্য বোধ দিয়ে তৈরি একটা বাড়ি, যেখানে একটা মাতাল অচৈতন্য হয়ে পড়ে আছে এবং একটি স্ত্রীলোক। সে কি করছে? চন্দনা যে দুশ্চরিত্রা স্ত্রীলোক তাতে আর কোনো সন্দেহ নেই, কিন্তু তবু সোমনাথ তাকে মন থেকে ঘৃণা করতে পারল না। হয়তো এটা পুরুষোচিত দুর্বলতা, যে একবার নারীর ভালোবাসা পেয়েছে, সে ভালোবাসা যতই নিকৃষ্ট হোক না কেন তাকে কখনো ঘৃণার চোখে দেখতে পারে না। মন খারাপ হয়ে গেল সোমনাথের। সে ভাবল, কে বলতে পারে, পরিস্থিতি অন্যরকম হলে হয়তো চন্দনা এমন মন্দ মেয়ে হতো না। আসছি। এই তো সমু এসে গেছে। এই যে শুনছো, সমু ফিরেছে। জামাইবাবু খুব চিন্তা করছিলেন বুঝি? শুধু জামাইবাবু নয়, বাড়ির বাকিরাও চিন্তা করছিল। ও আচ্ছা। বাড়ি ফিরে সোমনাথের মন আবার শান্ত হয়ে গেল। এ বাড়ির আবহাওয়া একেবারে আলাদা। এখানে দিদি আছেন, রত্না আছে। মুক্তির আনন্দটা সে আরও একবার অনুভব করতে পারল। রত্না শুতে চলে গেছিল। জামাইবাবু ড্রয়িং রুমে বসেছিলেন। সোমনাথ এসে ভক্তি ভরে জামাইবাবুর পায়ের ধুলো নিল। জামাইবাবু হেসে উঠলেন, যাক, ঠিক সময়ে তাহলে উদ্ধার করেছে। হ্যাঁ, কি বলো? হ্যাঁ, এটা মোটেই হাসির কথা নয়। সমু, কি হয়েছে সব খুলে বল, লজ্জা করিসনি। বিশদে ব্যাখ্যা করে বলবার মতো ব্যাপার এটা নয়। তবু সোমনাথ লজ্জা চেপে যথাসাধ্য খোলসা করে পুরোটা বলল। সব শুনে দিদি বললেন, না না সমু, এসব ভালো কথা নয়। কথায় বলে মন না মতি। তুই এ কাজ ছেড়ে দে। কন্ট্রাক্ট আছে যে, ছবি শেষ না হলে ছাড়বো কি করে? ওদিকে ব্যাংকের কাজটাও তো ছেড়ে দিয়েছি। তাহলে তুমি বাপু ওর জন্য যা হোক কিছু একটা করো। বাহ, বেশ ব্যাপার তো। তোমার সুন্দর ভাই জট পাকাবে আর আমি সেই জট ছাড়াবো। ওর দোষ কি? সব দোষ ওই বজ্জাত মেয়ে মানুষটার। তবু ভালো, মেয়ে মানুষের দোষ দেখতে পেলে। আমার মাথায় একটা আইডিয়া এসেছে। সোমনাথ, তুমি যে অবিবাহিত, এ কথা কি মহিলা জানেন? ঠিক বলতে পারবো না, এ নিয়ে কখনো কথা হয়নি।
তার মানে তিনি ঠিকই বুঝেছেন তুমি কুমার ব্রহ্মচারী, তাই তোমার তপভঙ্গ করবার ওনার এত আগ্রহ। এখন তাকে যদি কোনো রকমে বুঝিয়ে দেওয়া যায় যে তুমি বিবাহিত, তোমার ঘরে একটি প্রেমময়ী স্ত্রী আছেন, তাহলে হয়তো তিনি তার মোহিনী মায়া সংবরণ করতে পারেন। বেশ তো সমু, তুই কালই ওকে বল না যে তোর বিয়ে হয়ে গেছে। এতদিন এসব বলিনি, এখন বললে কি? হুম, কোনো কাজই হবে না। একেবারে চাক্ষুষ প্রমাণ হাজির করতে হবে, নইলে তিনি বিশ্বাস করবেন না। চাক্ষুষ প্রমাণ? সেটা আবার কি? শোনো, মহিলাটি সোমনাথকে ডিনারে নেমন্তন্ন করেছিলেন, তাহলে সোমনাথও তার পাল্টা দিক, মহিলাটিকে নেমন্তন্ন করে নিয়ে আসুক, তারপর বউ দেখিয়ে দিক। বিদ্যুৎ চমকের মতো সোমনাথ বুঝতে পারল জামাইবাবুর আসল ইচ্ছে কি। কিন্তু দিদি অত সহজে বুঝলেন না। বললেন, কি আবল তাবল বলছো? ওর বউ কোথায় যে দেখিয়ে দেবে? জামাইবাবু এ কথার কোনো উত্তর দিলেন না, শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চেয়ারের উপর চিত হয়ে ঘরের কড়ি বর্গা পরীক্ষা করতে লাগলেন। সোমনাথ অপ্রতিভভাবে উঠে দাঁড়ালো। আমি কিছু জানি না দিদি, তোমরা যা ভালো বোঝো করো, আমি শুতে চললুম। সোমনাথ সেখান থেকে পালিয়ে গেল। দিদি এতক্ষণে কথার অর্থ বুঝতে শুরু করেছিলেন, তাই স্বামীর কাছে সরে এসে নিচু গলায় বললেন, হ্যাঁ গো, কি বলছো স্পষ্ট করে বলো না। রত্না রত্না যদি একদিনের জন্য বউ সাজতে রাজি থাকে, তবে আমার কোনো আপত্তি নেই। ছোড়াকে কোনো রকমে বাঁচাতে তো হবে নাকি? দিদি কিছুক্ষণ গালে হাত দিয়ে চিন্তা করলেন, তারপর বললেন, রত্না কি রাজি হবে? ওকে কোনো কথা বলতে আমার সংকোচ হয়। বিয়ের কথা ভাববার সময় দাও বলে সময় চাইলো, তারপর তো কিছুই আর বললো না। বলে দেখো যদি রাজি হয়। আর এই কথাটাও রত্নাকে বুঝিয়ে দেওয়া দরকার যে সোমনাথের মতো স্বামী পাওয়া যে কোনো মেয়ের পক্ষে ভাগ্যের ব্যাপার। কি বলো? ও কথা আমি তাকে বলতে পারবো না, বলতে হয় তুমি বলো। তবে এক রাত্রির জন্য বউ সাজতে বলে দেখতে পারি, যদি রাজি হয় খুব মজা হয় কিন্তু। দিদির প্রাণে এখনো রোম্যান্সের রঙের খেলা মুছে যায়নি। আর জামাইবাবু তো বর্ণচোরা আম, তাই তিনি একটা হাই তুলে গাত্রোত্থান করলেন, বললেন, আমারও খুব ঘুম পাচ্ছে। কটা বাজে? 11:15। ঠিক আছে, তুমি শোও, আমি দেখছি। এত রাতে রত্না কি জেগে থাকবে? দেখি গিয়ে একবার। জেগে থাকলে আজ রাতেই কথাটা ওকে জানিয়ে এর একটা নিষ্পত্তি করে ফেলা ভালো। বেশ, দেখো গিয়ে ও জেগে আছে কিনা। রত্নার ঘরে আলো জ্বলছে। দিদি ঘরে ঢুকে দেখলেন রত্না সামনেই দাঁড়িয়ে আছে এবং অলস হাতে খোঁপা খুলছে। চুল খুলে শোয়া তার অভ্যেস। খোঁপা বাঁধা অবস্থায় সে ঘুমোতে পারে না। ওমা, তুই এখনো ঘুমোসনি? এই শুতে যাচ্ছি, তুমি বিছানায় বসো না। হ্যাঁ, বসি। তোর সাথে একটা কথা আছে রত্না। কথা আমি সব শুনেছি। কি করে শুনলি? আড়ি পেতেছিলি নাকি? আড়ি পাতবার দরকার হয়নি। এ বাড়িতে রাত্রির বেলা ফিসফিস করে কথা বললেও সবকিছুই শোনা যায়। আমি তো রোজ রাত্রিরে বিছানায় শুয়ে শুয়ে তোমাদের নাক ডাকার শব্দ শুনি। যাক, তুই শুনেছিস তাহলে ভালোই হলো। তা তুই কি বলিস? মেজদার যখন ইচ্ছে তখন তাই হবে, কিন্তু এসব আমার ভালো লাগে না। পরের দিন দিনের বেলা টেলিফোনে সোমনাথ চন্দনা দেবীর সাথে যোগাযোগ করল। হ্যালো, কাল অসভ্যের মতো ডিনার শেষ হওয়ার আগেই চলে এসেছিলাম, তার জন্য আমাকে ক্ষমা করা যায় কি? ও সোমনাথ, আপনি? আপনার আত্মীয় কেমন আছেন? সোমনাথ যেখানে বসে টেলিফোন করছিল, জামাইবাবু তার চেয়ে অল্প দূরে বসেছিলেন। সোমনাথ তার দিকে আর চোখে তাকিয়ে বলল, আমার আত্মীয়ের মৃগী রোগ আছে আমি জানতাম না, হঠাৎ হঠাৎ আক্রমণ হয়,
এখন ভালো আছেন। আমার মৃগীরোগ আছে, হুঁ? তোমার মজা দেখাচ্ছি আমি, দাঁড়াও। শুনুন, আজ রাতে আমার বাড়িতে আপনাকে আসতে হবে অসমাপ্ত ডিনার সম্পূর্ণ করার জন্য। আসবেন তো? আপনি কি আমাকে ডিনারের নেমন্তন্ন করছেন? আগে হ্যাঁ, আপনাকে আর মিস্টার পিলেকে। মিস্টার পিলিকে তো আপনি দেখেছেন। সন্ধ্যের পর তিনি তবে আপনি একাই আসুন। চন্দনা দেবীর চোখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি মনে করলেন, গত রাতে সুযোগ হারিয়ে সোমনাথ নিশ্চয়ই পস্তাচ্ছে। তাই তবু নিশ্চিত হওয়া ভালো, এই মনে করে তিনি জিজ্ঞাসা করলেন, আর কাকে নেমন্তন্ন করলেন? আর কেউ না। আসবেন তো? নিশ্চয়ই আসব। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমার ঠিকানাটা লিখে নিন। সেদিন সন্ধ্যার সময় দিদি রত্নাকে সাজাতে বসলেন। জাফরান রঙের একটা নতুন বেনারসি শাড়ি আজই দিদি কিনে এনেছেন। সেটাই পরিয়ে চুলে অশোক ফুলের বেনি জড়িয়ে সিঁথিতে সিঁদুর দিলেন। তারপর তার মুখখানা ঘুরিয়ে ফিরিয়ে দেখে নরম করে হাসলেন। সিঁদুর পরে তোকে যে কি মিষ্টি দেখাচ্ছে রত্না, কিন্তু তুই মন শক্ত করে রাখিস না। মনে কর না, এটা একটা খেলা। তাই মনে করবার চেষ্টাই তো করছি বৌদি, কিন্তু পারছি কই। কেন পারবি না? মনটাকে একটু হালকা কর, নরম কর, তাহলেই পারবি। তুমি তো জানো কি বিচ্ছিরি পেঁচালো আমার মন। বালাই ষাট, তোর মন বিচ্ছিরি প্যাঁচালো হতে যাবে কেন? তোর তো গঙ্গা জলের মতো মন। এই বলে দিদি সস্নেহে তার গালে একটা চুমু দিলেন। রত্নার চোখ দুটো একটু ছলছল করে উঠল। কিন্তু মনে থাকে যেন, শুধু বউ সাজলেই হবে না, বউয়ের মতো অভিনয়ও করা চাই, নইলে সব ভেস্তে যাবে। কি করব তুমি বলে দাও তবে। কি আর করবি? লজ্জা লজ্জা মুখে ওর সাথে কথা বলবি, কাছে ঘেসে দাঁড়াবি। মোট কথা, ও যে তোর জিনিস তা যেন বেশ বোঝা যায়। খুব শক্ত হবে না, দেখিস তখন। বৌদি তুমিও না। ঠিক 8:30টার সময় চন্দনা দেবীর গাড়ি এসে দরজার সামনে দাঁড়ালো। সোমনাথ নিজে গিয়ে গাড়ির দরজা খুলে তাকে নামালো। আর চন্দনার বেশভূষা সম্পূর্ণ অন্যরকম, আগাগোড়া লালে লাল, যেন সর্বাঙ্গে অনুরাগের ভাগ মেখে তিনি অভিসারে এসেছেন। কিন্তু ড্রয়িং রুমের দরজার সামনে গিয়ে তিনি থমকে দাঁড়িয়ে পড়লেন। ড্রয়িং রুমে লোক থাকবে তা তিনি কল্পনা করেননি। আর চন্দনা দেবী মনে অনেক আশা নিয়ে এসেছিলেন। ফাঁকা বাড়িতে দুই নরনারীর নিভৃত নৈশাহার, আর তারপর এক অজানা পরিবেশে নতুনের আস্বাদ। আসুন, ভেতরে আসুন চন্দনা দেবী। হ্যাঁ হ্যাঁ, যাই। ইনি আমার দিদি, ইনি জামাইবাবু, আর ইনি... সোমনাথ লজ্জা পেয়ে হেসে ঘাড় হেঁট করল। পাক্কা 1 মিনিট বাদে চন্দনা দেবী কথা বললেন। তার মুখের একটি কথায় সবার মুখে হাসি ফুটে উঠল। তিনি 2 হাত জড়ো করে সকলের অভিবাদন গ্রহণ করে বললেন, আজ আমার আশ্চর্য হবার দিন। সোমনাথ বাবু যে এমন ভাগ্যবান পুরুষ তা আমাকে আগে জানাননি তো। উপলক্ষ হয়নি তাই বলিন। আর বলবেন না, সোমনাথ ভারী চালাক ছোকরা। মেয়ে মহলে পাছে কদর কমে যায়, তাই বিয়ের কথা কাউকেই বলতে চায় না। যাই হোক, আপনি এদিকে আসুন, এই সোফায় বসুন, আসুন। ধন্যবাদ। সোমনাথ বাবু যদি এত স্বার্থপর না হতেন তাহলে আপনাদের সঙ্গে আলাপের সৌভাগ্য আমার আগেই হতো। মুহূর্তের জন্য একটা কেলেঙ্কারির আশঙ্কা সোমনাথের মনে উকি দিয়েছিল, কিন্তু এখন সে নিশ্চিন্ত হল। চন্দনা দেবী প্রথম ধাক্কা সামলে নিয়েছেন। এখন আর এই সুনিপুণা অভিনেত্রীর অভিনয়ে কেউ খুঁত ধরতে পারবেন না। কিন্তু দুপক্ষেরই যেখানে গলদ আছে সেখানে আলাপের ধারা খুব বেশি স্বচ্ছন্দ হয় না। আর ঠিক এইখানে জামাইবাবু তাঁর অপূর্ব কৃতিত্ব দেখালেন। গল্পে রসিকতায় আসর একেবারে জমিয়ে রাখলেন। জামাইবাবু যে এমন মজলিসি লোক
সেটা সোমনাথ আগে কখনো টেরই পায়নি। সোমনাথ ও রত্না পাশাপাশি একটা সোফায় বসেছিল এবং কোনো রকম বাড়াবাড়ি না করে দুজন নিজের নিজের নির্দিষ্ট ভূমিকায় অভিনয় করছিল। রত্নার সোমনাথের মতো কোনো অভিনয়ের অভিজ্ঞতা না থাকলেও সেই যেন বেশি সহজ ও সাবলীলভাবে অভিনয় করে যাচ্ছিল। আসলে সোমনাথের একটা অদ্ভুত আড়ষ্টতা মাঝে মধ্যেই তাকে আত্মসচেতন করে তুলছিল। ওদিকে জামাইবাবুর বাকচাতুরি শুনতে শুনতে চন্দনা আধবোজা চোখে তাদের দিকে তাকাচ্ছিলেন। তার মনের মধ্যে যে কি চলছে তা কেউ ধরতে পারল না, কিন্তু এই নেশাতুর দৃষ্টি রত্না ও সোমনাথকে উদ্বিগ্ন করে তুলল। রত্না তখন যেন স্ত্রী হিসেবে নিজের অধিকার ভালোভাবে প্রতিষ্ঠিত করবার জন্য সোমনাথের দিকে আরও ঘেঁষে বসল। জামাইবাবুর বাক্যস্রোত এবার একটু থামতেই চন্দনা দেবী বললেন, সোমনাথ বাবু, আপনার স্ত্রীকে সিনেমায় নামান না কেন? আমার বিশ্বাস উনি অভিনয় করলে বেশ নাম করতে পারবেন। ইয়ে মানে অভিনয়ে ওর রুচি নেই। রত্না দেবী, সত্যি অভিনয় আপনার রুচি নেই? অভিনয় দেখতে আমার বেশ ভালো লাগে, তবে অভিনয় করবার প্রতিভা আমার নেই। ও আচ্ছা, চলুন এবার ডিনার টেবিলে বসা যাক, ডিনারের সময় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই চলো। চন্দনা দেবী, আসুন। যথাসময়ে সবাই ডিনার টেবিলে গিয়ে বসলেন। জামাইবাবু এখানেও আসর সরগরম করে রাখলেন। চন্দনা দেবীকে দেখে মনে হলো তিনি এ আসর বেশ উপভোগ করছেন। ডিনার শেষে ড্রয়িং রুমে ফিরে এসে চন্দনা দেবী আর বসতে চাইলেন না। হাতঘড়ির দিকে তাকিয়ে তিনি বললেন, রাত 10টা বেজে গেছে, আমি এবার যাব। অনেকটা দূরে যেতে হবে তো। আপনাদের আতিথ্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সংস্পর্শে এসে নতুন আলো দেখলাম যেন। কি যে বলেন, আপনার মতো মানুষের সান্নিধ্য পেলাম, এ কি আমাদের কাছে কম পাও না? না না, এসব বলে আমাকে আর লজ্জা দেবেন না। সোমনাথ বাবু, আপনাকে আর ধন্যবাদ দেব না, শুধু বন্ধু হিসেবে একটু সাবধান করে যাই। যার ঘরে নবপরিণীতা বধূ, তার কিন্তু বাইরের দিকে মন যাওয়া উচিত নয়। আচ্ছা, চলি তাহলে। গুড নাইট। এইভাবেই পরিহাসের ছলে বিষোদ্গার করে দিয়ে চন্দনা দেবী বিদায় নিলেন। চন্দনা দেবী সেদিন রাতে সোমনাথের বাড়ি থেকে চলে যাবার পর ছবির কাজ নিয়ম মতো চলতে থাকল। সোমনাথ স্বস্তি পেল। চন্দনা দেবী রাগ করেননি, কিন্তু কাজ শেষ হতেই পিলে সাহেব সোমনাথকে বরখাস্ত করলেন। কারণ সোমনাথ চন্দনা দেবীর সঙ্গে অপমানজনক ব্যবহার করেছে। নতুন কাজের জন্য পাণ্ডুরং সোমনাথকে নিয়ে প্রডিউসারের দরজায় দরজায় ঘুরতে লাগল। তারপর আজ শুনলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ছায়াপথিক পর্ব 2, নাট্যরূপ সুজাতা ভট্টাচার্য, পরিচালনায় দেবলীনা আচার্য, বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনায় ভিজুয়াল অডিও, ভাষ্য সৌমিক মৈত্র, সোমনাথ গৌরব গুহ মজুমদার গোগো, জামাইবাবু অভিষেক মুখার্জি, দিদি শ্রাবণী মুখার্জি, সেক্রেটারি পল্লব মণ্ডল, চন্দনা দেবী শ্রেয়সী বন্দ্যোপাধ্যায়, পিলে সাহেব সুদীপ্ত ঘোষ, নাগর সায়ন্তন ঘোষ, পাণ্ডুরং ভিকি দাস, রত্না অধ্যায় সাহা এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।